রাশেদ কেবলই ইবুকে একটা খবর দেয়। খবরটা হলো মুক্তিবাহিনী নাকি এসে গেছে। তাহলে চলুন সেখান থেকে আজকে আমরা শুরু করি। নাস্তা করে আমি রাশেদকে নিয়ে বের হলাম। বাসার সামনে দেয়ালে পা ঝুলিয়ে বসে রাশেদ আমাকে গলা নামিয়ে বলল, মুক্তিবাহিনী এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। কোথায়? নদীর ওপারে। সত্যি? হ্যাঁ, ছোট একটা দল এসেছে স্পেশাল মিশনে। কী মিশন? স্পেশাল মিশন। সেটা আবার কি? তা আমি জানি না। আমাদের সাথে দেখা করতে চাই। কার সাথে? আরে আমাদের সাথে। কেন? মনে নাই আমরা স্কুলের ম্যাপ বানিয়েছিলাম মিলিটারি ক্যাম্পের সব কিছু নিয়ে, মনে আছে? হ্যাঁ, সেটা মুক্তিবাহিনীর খুব পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ। কেমন করলে পেরো তারা? আরে আমি দিয়েছি। তুই বা কেমন করে দিলি? রাশেদ রহস্যময় ভঙ্গিতে হাসে, মাথা নেড়ে বলে, আমার সব জায়গায় কানেকশন আছে। তো তারা এখন আমাদের সাথে দেখা করতে চায়? হ্যাঁ চাই। কিন্তু আমরা আমরা তো ছোট। ছোট আর বড় আবার কী রে? দায়িত্ব নিয়ে কথা। ছোট বলে আমরা বড় দায়িত্ব নিতে পারি না নাকি? আমি মাথা নাড়লাম। তা ঠিক। উত্তেজনায় আমার বড় বড় নিঃশ্বাস পড়তে থাকে। ঢোক গিলে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কেমন করে দেখা করব? কবে করব? আজ রাতে। আজ রাতে? আজ রাতে কেমন করে দেখা করব? আমি তো আকাশ থেকে পড়লাম। রাশেদ মাথা নাড়ল, বলল, তাই বলেছে, সময় নাই হাতে। আমি যাব দেখা করতে। তুই যেতে চাস? আমি? আজ রাতে? হ্যাঁ, আজ রাতেই। কেমন করে যাব? বাসায় কি বলবো? সেটা আমি জানি না। কোনো মিছে কথা বল। কী মিছা কথা বলবো রে? আমি খানিকক্ষণ চিন্তা করি। সত্যিকারের একটা মুক্তিবাহিনীর দলের সাথে দেখা হয়ে যাওয়ার এমন একটা সুযোগ কীভাবে ছেড়ে দিই আমি? রাশেদ বলল, তোর আম্মাকে বল আজ রাতে আমার বাসায় থাকবি। তুই যদি চাস আমি গিয়ে বলতে পারি। আমি মাথা নাড়লাম। তুই বলে হবে না রে। তোর আব্বা বা আম্মা যদি একটা বলতো তাহলে একটা কথা ছিল। তাছাড়া এখন মিলিটারি চারিদিকে, প্রতি রাতে রাত 10টার পর কারফিউ হয়। আম্মা তো কোথাও যেতেই দিবে না। কথা বলতে বলতে আমার উরু আপার কথা মনে পড়ল। আমি রাশেদের দিকে তাকালাম, বললাম, তবে 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 কি? উরু আপাকে দিয়ে হতে পারে। উরু আপা? হ্যাঁ। আমি ভুরু কুচকে চিন্তা করতে থাকি। একটা ফন্দি করা যায়। ধরা পড়লে অবশ্য সর্বনাশ হয়ে যাবে। আব্বা মনে হয় আমাকে জানেই মেরে ফেলবে। কিন্তু দেশের জন্য যদি এইটুকু না করি তাহলে কেমন করে হয়? রাশেদকে বললাম, তুই বিকালে এসে একবার খোঁজ নিবি, আমি দেখি কিছু ব্যবস্থা করা যায় কি না। রাশেদ চলে গেল। আমি আমার ফন্দিটা কাজে লাগানোর জন্য গেলাম উরু আপার বাসায়। উরু আপা কানে রেডিও লাগিয়ে খবর শুনছিলেন। আমাকে দেখে চোখ নাচিয়ে বললেন, কিরে শুনেছিস? কি? মুক্তিবাহিনী সত্যি সত্যি যুদ্ধ শুরু করেছে। যাকে বলে একদম ফাটাফাটি। যেরকম সেরকম যুদ্ধ না, প্ল্যান প্রোগ্রাম করে যুদ্ধ, বুঝলি? মনে হয় চুল টুল কেটে ছেলে হয়ে বের হয়ে যায় মুক্তিযুদ্ধে। আমি উরু আপার দিকে তাকিয়ে বললাম, তাহলে তুমি কোনো কথা বলতে পারবা না তো? কথা বললেই সবাই বুঝে যাবে তুমি মেয়ে। উরু আপা গলার স্বর মোটা করে বললেন, আমি এইরকম করে কথা বলবো? তাহলে হবে না? আমি উরু আপার ভাবভঙ্গি দেখে খুব খুব করে হেসে ফেললাম। উরু আপা রেডিওটা বন্ধ করলেন, বললেন, কিরে তুই আজকাল আসিসই না? এই তো এসেছি। নিশ্চয়ই কোনো দরকারে এসেছিস। কি দরকার? তুমি কাউকে বলবে না তো? আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করে ফেলেছিস কি? যাও, খালি ঠাট্টা তোমার। ঠিক আছে বাবা, বলবো না, বল কি দরকার? আমি খুব সরল সরল মুখ করে একটা বড় মিথ্যা কথা বলে ফেললাম। উরু আপা, আব্বা আমাকে না 6 পৃষ্ঠার ট্রান্সলেশন করতে দিয়েছে। 6 পৃষ্ঠা? উরু আপা ভয় পাওয়ার ভান করে বললেন, এত বড় অত্যাচার? তোর আব্বা কি পাকিস্তানি মিলিটারিতে যোগ দিয়েছে নাকি রে? ভেবেছিলাম শেষ করে ফেলবো, কিন্তু শেষ হয়নি না। না। তো আমি এখন তোর ট্রান্সলেশনগুলি করে দেব? আমি মাথা নাড়লাম। কাভি নেহি। অরু আপা তার হাতের তালুতে একটা কিল দিলেন। অরু আপা, আর তোমাকে বলবো না, এই শেষবার। তোমাকে তো করে দিতে হবে না, আমি আমি নিজেই করব। শুধু যেখানে আটকে যাব সেখানে বলে দেবে। দেবে প্লিজ? ঠিক আছে যা, শুধু একটা শর্ত। কি শর্ত? বিয়ের পর আমাকে একটা নাক ফুল আর
যাও ওরু আপা, খালি তোমার ঠাট্টা, একটা দরকারি জিনিস নিয়ে কথা বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল বল। এই যে ট্রান্সলেশন, 6 পৃষ্ঠা ট্রান্সলেশন, তুমি আমাকে দেখিয়ে দেবে। সেটা আম্মাকে না হয় আব্বাকে কাউকে বলা যাবে না। ঠিক আছে বাবা, বলবো না। সেটা করার জন্য আমি আজকে রাতে তোমার বাসায় চলে আসবো। সে কি? ওরু আপা অবাক হওয়ার ভঙ্গি করে বললেন, হ্যাঁ রে, বিয়ের আগে শ্বশুরবাড়িতে চলে আসবি মানে? যা ওরু আপা। ওরু আপা মুখে আঁচল চাপা দিয়ে হাসতে লাগলেন। আচ্ছা ঠিক আছে বাবা, আসিস। বেশি রাত হয় যদি এখানে থেকে যাব। তুমি তাহলে প্রিন্স অ্যান্ড পপার বইটা পড়ে শোনাতে পারবে? মনে আছে একটু বাকি ছিল। ওরু আপা বললেন, ঠিক আছে। আমি ওরু আপাকে ভালো করে লক্ষ্য করলাম, কোনো সন্দেহ করছেন কিনা। আমি নিঃশ্বাস আটকে বললাম, তুমি আমাকে বলে দেবে তাহলে? ট্রান্সলেশনের কথা বলবে না তো? ঠিক আছে বাবা, বলে দেব। আমি খুব সাবধানে বুক থেকে একটা নিঃশ্বাস বের করলাম। আমার ফন্দিটার কঠিন অংশটা করা হয়ে গেছে। রাত্রিবেলা বের হওয়ার সময় আমাকে বলবো উরু আপার বাসায় যাচ্ছি। বাসা আর কেউ সন্দেহ করবে না। তারপর উরু আপার বাসায় এসে বলবো, উরু আপা আজ রাতে আসতে পারবো না, আরেকদিন আসবো। উরু আপাও কিছু সন্দেহ করবে না, আমার আব্বা আম্মাও কিছু জানতে পারবে না। নিখুঁত পরিকল্পনা। তবু আমার বুকটা ধক করে উঠল। আমি খানিকক্ষণ চেষ্টা করে নিজেকে শান্ত করলাম। উরু আপার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলার জন্য একটু খারাপ লাগছিল, কিন্তু দুষ্টুমি করে তো বলছি না, দেশের জন্য একটা কাজ করতে যাচ্ছি, মুক্তিযোদ্ধাদের জন্য বলেছি আমি। উরু আপা আমার দিকে তাকালেন, বললেন, কিরে, হঠাৎ বুড়ো মানুষের মতো গম্ভীর হয়ে গেলি কেন? আমি একটু জোর করে হেসে বললাম, কে 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 বলেছে গম্ভীর হয়েছি? হ্যাঁ, তোরা ছোট মানুষ, হাসি খুশি থাকবি। ছোট মানুষকে গম্ভীর দেখালে খুব খারাপ লাগে, বুঝলি? আচ্ছা উরু আপা, তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করি। কর। আমি তো ছোট, কিন্তু এমন কখনো যদি হয়, আমার উপর একটা দায়িত্ব আছে যেটা বড়দের দায়িত্ব, কিন্তু সেটা শুধু আমি করতে পারি। আমি এবং আমার মতো মনে করো, মানে মানে বুঝছো কি? অরু আপা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। হঠাৎ আমার মুখের কথা জড়িয়ে গেল। আমি আমতা আমতা করতে লাগলাম। অরু আপা একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছিস তুই? কি দায়িত্ব? কিসের দায়িত্ব? না মানে বল, কি বলছিস বল, খুলে বল। না কিছু না। আমি চুপ করে গেলাম। অরু আপা ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার মনটা খুঁতখুত করতে লাগলো। পুরো পরিকল্পনাটা কেমন করে গুছিয়ে এনেছিলাম, এখন মনে হচ্ছে সব ভেস্তেই যাবে। বোকার মতো একটা কথা বলে কি একটা ঝামেলা করে ফেললাম। অরু আপা আমার দিকে তাকিয়ে থেকে বললেন, শোন, তুই যদি ভেবে থাকিস তুই মুক্তিবাহিনীতে যোগ দিয়ে দেশ স্বাধীন করবি তো সেটা ভুলে যা। সেটা চেষ্টা করে শুধু নিজেদেরকে বিপদে ফেলবি তা না, যারা সত্যিকারের মুক্তিবাহিনী তাদেরকেও বিপদে ফেলবি। তোরা এখন বাচ্চা, একেবারেই বাচ্চা। আমি প্রবল বেগে মাথা নাড়লাম। না না উরু আপা, আমি মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার কথা বলছি না। হ্যাঁ, বলিস না। একদিন দেশ স্বাধীন হবে, তখন দেশের জন্য কাজ করার অনেক সুযোগ পাবি। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, পাবো তো। এখন মন দিয়ে ট্রান্সলেশন কর, দেশের কাজ হবে। কোনো রকম পাগলামি করবি না, বুঝেছিস? না, করব না। অরু আপার বাসা থেকে বের হয়ে আমি খুব সাবধানে লম্বা একটা নিঃশ্বাস ফেললাম। রাত বেশি হয়নি, মাত্র 8টা বাজে, কিন্তু এর মাঝেই কি অন্ধকার। আমি আর রাশেদ এই অন্ধকারেই গুটিসুটি মেরে হেঁটে যাচ্ছি। রাস্তাঘাটে মানুষজনও নেই। আজকাল রাত্রিবেলা ঘর থেকে কেউ বেরই হয় না। বাজারের কাছে এসে খানিকক্ষণ একটা দোকানের পাশে লুকিয়ে থাকতে হলো। কয়েকটা রাজাকার যাচ্ছিল কথা বলতে বলতে। নদীর কাছে এসে আমাদের মাঠে নেমে যেতে হলো। বড় ব্রিজটার দুই পাশে এখন মিলিটারি পাহারা। রাত্রিবেলা কেউ ব্রিজটাতে পার হতে পারে না। দিনের বেলাতেই মিলিটারিরা দাঁড়া করিয়ে হাজার রকম প্রশ্ন করে। একটু সন্দেহ হলেই নদীর তীরে দাঁড়িয়ে গুলি করে মেরে ফেলে। লোকজন এখন আর ব্রিজ দিয়ে পার হয় না, নৌকা করে পার হয়। রাশেদ মনে হয় এলাকাটা বেশ ভালো করেই চেনে। মাইলখানেক অন্ধকার হেঁটে হেঁটে এক জায়গায় এলো। নদীতে অনেকগুলি নৌকা, যেখানে কাছাকাছি রাখা। রাশেদ এদিক সেদিক তাকিয়ে একটা চাপা গলায় বলল, হানিফ ভাই। কে? আমি রাশেদ। এই যে এদিকে। আমরা হাতড়ে হাতড়ে নৌকাটিতে উঠে পড়ি। নৌকার মাঝি বলল, আর কি কেউ আসবে? মাঝি লগি দিয়ে ধাক্কা দিয়ে নৌকাটা ছেড়ে দিল। হানিফ নামের মানুষটা বলল, এই তোমার সাথে কে? আমার বন্ধু ইবু, আপনাকে বলেছিলাম মনে নেই? হানিফ মানুষটা মনে হয় বেশি কথা বলতে পছন্দ করে না। নৌকায় বসে গুনগুন করে গান গাইতে লাগতো। ও মনা ময়না রে, আমারে ছাইরা তুমি কই গেলা রে। গলায় সুর নেই, আর গানের কথাগুলিরও কোনো অর্থ নেই, কিন্তু হানিফ নামের মানুষটা আপন মনে গান গেয়ে যেতেই থাকে।
অন্ধকারে নদীর ঘাটে বাতাসে নৌকার দুলুনিতে একটু পর গানটা আমার বেশ ভালোই লাগতে থাকে। আমি গলা নামিয়ে রাশেদকে জিজ্ঞাসা করলাম, এই রাশেদ, এ কি মুক্তিবাহিনী? না, মুক্তিবাহিনীর লোক। ও। নদীর পাড়ে নেমে আমরা আবার হেঁটে যেতে থাকি। অনেক দূর হেঁটে আমরা গাছপালা দিয়ে ঢাকা একটা বাড়িতে হাজির হলাম। রাস্তায় একটা কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, আর একজন মানুষ রাগ গলায় জিজ্ঞাসা করলো, এই কে? আমি হানিফ। কোন হানিফ? চাঁদনি বাজারের। রাশেদ আমার কাছে মুখ এনে বলল, শোন, গোপন পাসওয়ার্ড। অন্ধকার থেকে মানুষটা একেবারে বের হয়ে এলো। হাতে আলগোছে একটা রাইফেল ঝুলিয়ে রেখেছে। বলল, আসো, ভেতরে এসো। সাথে এই বাচ্চাটা কারা? আরে, যাদের কথা বলছিলাম না, তারা। আরে, এরা তো একবারে বাচ্চা ছেলে দেখছি। ভিতরে একটা হারিকেন জ্বালিয়ে বেশ কিছু মানুষ বসে আছে। কয়েকজন তাস খেলছে বিছানায় বসে। হারিকেনের অল্প আলোয় চকচক করছে কয়েকটা স্টেন গান। চশমা পরা একজন বলল, হানিফ, তোমার খবর কি? ভালো। মিলিটারি ক্যাম্পের ম্যাপ যারা তৈরি করেছে তাদের নিয়ে এসেছি। আরে, এটা দেখি দুধের বাচ্চা। চশমা পরা মানুষটা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। বলল, এসো এসো, কাছে এসো। আমরা গেলাম। চশমা পরা মানুষটা আমাদের মাথায় হাত বুলিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। ম্যাপটা দেখে ভেবেছিলাম তোমরা বুঝি আরও বড় হবে। ফার্স্ট ক্লাস ম্যাপ। এত সুন্দর ম্যাপ তৈরি করা শিখলে কিভাবে? রাশেদ বলল, শিখি নাই, আন্দাজে আন্দাজে করেছি। আমি বললাম, আমরা যখন গুপ্তধন খেলতাম তখন ম্যাপটা তৈরি করেছিলাম। আমাদের সাথে আশরাফ নামের একজন মানুষ আছে। সে বিল্ডিংগুলি, ক্লাসঘর, পুকুর, গাছ এই সব এঁকেছে। খুব ভালো ছবি আঁকে। আর মিলিটারি ক্যাম্পে কখন কোনটা সেটা সেটা তো রাশেদ করেছে। চশমা পরা মানুষটা আবার অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ল। আস্তে আস্তে বলল, সাংঘাতিক একটা কাজ করেছো তোমরা, সাংঘাতিক কাজ। কিন্তু আমি ভেবেছিলাম তোমরা আরও বড় হবে। স্কুলে 9-10-এ পড়ে এরকম বেশ বড় ছোট ছেলে আছে না, ঠিক সেরকম। কিন্তু তোমরা তো বাচ্চা, এত ছোট জানলে কিছুতেই আসতে বলতাম না, কিছুতেই না। তোমাদের বাসায় চিন্তা করবে না? আমি ইতস্তত করে মাথা নাড়লাম। বললাম, না। কেন? বাসায় কেউ জানে না। জানে না? চশমা পরা মানুষটা মাথায় হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, যা হবার হয়ে গেছে। হ্যাঁ, আমাকে তোমরা কাজল ভাই বলে রাখতে পারো। কাজল ভাই? কিন্তু আমার আসল নাম কিন্তু কাজল না। আমরা একটা স্পেশাল মিশন এসেছি তো, তাই আসল নাম বলা নিষেধ। কাজল নামটা আমার খুব পছন্দ, তাই এখন থেকে আমি কাজল ভাই। গোফওয়ালা একজন মানুষ গোফ টানতে টানতে বলল, আমার মাঝে মাঝে মনেই থাকে না, তখন কাজল না ডেকে সুরমা ডেকে ফেলি। কাজল ভাই হু হু করে হেসে বললেন, তোর সুরমা তো মেয়েদের নাম। আরেকজন হঠাৎ মাথা নেড়ে গান গেয়ে উঠল, চোখের নজর কম হলে কাজল দিয়ে কী হবে? তখন সবাই আবার হু হু করে হেসে ওঠে। কাজল ভাই ঘড়ি দেখে বললেন, 2 নম্বর দলটা তো এখন এলো না, ওদের জন্য অপেক্ষা করবো নাকি শুরু করে দেব? কালো মতন একজন তার গোঁফ টানতে টানতে বলে, নদীতে গানবোটের যে বড় উৎপাত, অনেক সময় পার হয়ে যাবে। তার উপর রাস্তায় মিলিটারি পাহারা দিচ্ছে। সোজাসুজি তো আর আসা যায় না, দুনিয়া ঘুরে ঘুরে ক্ষেতের মাঝখান দিয়ে আসতে হয়। ফর্সা মতন একজন বলে, গুড়ের বাক্স মাথায় নিয়ে আবার। গ্রামের লোকজন অবশ্য সাহায্য করে। তা করে, না হলে কি আর উপায় ছিল? কাজল ভাই বললেন, আমরা তাহলে ওদের ছাড়াই কাজ শুরু করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, শুরু করেন। কাজল ভাই পকেট থেকে একটা কাগজ বের করে সামনে রেখে হারিকেনটা উস্কে দিলেন। আমরা মাথা নিচু করে দেখলাম আমাদের স্কুলের ম্যাপটা। রাশের চোখ বড় বড় করে বলল, আমাদের ম্যাপ। তোমাদের ম্যাপ, একবারে বলা যায় সোনার খনি। কাজল ভাই ম্যাপটার দিকে খানিকক্ষণ তাকিয়ে বলল, এটা কি স্কেল দিয়ে আঁকা হয়েছে? 1 ইঞ্চি সমান 10 গজ, এটা কি সত্যি? আমি বললাম, হ্যাঁ, আশরাফ গ্রাফ পেপারে এঁকেছিল, হেঁটে হেঁটে মেপেছে সব কিছু। ভেরি গুড। কাজল ভাই খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, এই যে লাইব্রেরি ঘর স্কুল থেকে একটু আলাদা, এখানে লিখেছ মূল অস্ত্রাগার, এটা কি সত্যি? রাশেদ মাথা নেড়ে বলল, সত্যি। তুমি কেমন করে জানো? আমি দেখেছি। কি দেখেছো তুমি? দেখেছি মিলিটারিগুলো অপারেশন শেষ করে এখানে এসে সব অস্ত্র জমা দেয়। গুলির বাক্সগুলো সব এখানেই রাখে। সব সময় কয়েকজন পাহারা থাকে ওখানে। যারা মাথায় গুলির বাক্স নিয়ে গেছে তাদের বলেছে ভেতরে নাকি খুবই খালি মেশিন গান আর খালি মেশিন গান। কাজল ভাই লাল পেন্সিল দিয়ে লাইব্রেরিটা ঘিরে একটা দাগ দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এটা দরজাটা কোন দিকে? আমরা দেখিয়ে দিলাম।
এদিকেও আছে, ওদিকেও আছে। ফর্সা মতন ছেলেটা দীপ দিয়ে চুকচুক করে বলল, এদিক দিয়ে গেলে ভালো হয়। কাজল ভাই বললেন, হ্যাঁ, কিন্তু এখানে একটা না, তবে বড় সমস্যা না। সবাই পুকুর দিয়ে খানিকক্ষণ কথা বলল। কাজল ভাই একটা সময় জিজ্ঞাসা করলেন, তোমরা কি বলতে পারবে এই পুকুরের ঢালুতে যদি কেউ শুয়ে থাকে তাহলে স্কুলের দোতলা থেকে দেখা যাবে কি না? না। আমি আর রাশেদ একসাথে মাথা নাড়লাম। কেমন করে জানো তোমরা, বলো তো? আমরা লুকোচুরি খেলার সময় মাঝে মাঝে এখানে লুকাই, তাই তখন দেখেছি। তার মানে পুকুরের ঢালুতে কেউ থাকলে ছাদে যে বাঙ্কার আছে সেখান থেকে দেখা যাবে না, তাই তো? হ্যাঁ, দেখা যাবে না। গুড। কাজল ভাই খুশি খুশি মুখে পুকুরটাকে ঘিরে কয়েকটা ক্রস এঁকে বললেন, এখান থেকে কভার দিলে পুরোটা কতটা নিরাপদ? 2টা SMG হলে পুরোটা কভার হবে তো নাকি? সবাই মাথা নাড়ল। গোফওয়ালা ছেলেটা বলল, পুরো জায়গাটার মধ্যে সমস্যাটা হচ্ছে এই বাঙ্কারটা। মর্টার দিয়ে চেষ্টা করা যায় না? না। কাজল ভাই মাথা নাড়লেন। কাছে বাড়িঘর, দোকানপাট, পাবলিক মারা পড়বে। রাশেদ বললেন, ছাদের বাঙ্কারে মিলিটারি থাকে না, শুধু দরকারের সময় ওঠে। তুমি কেমন করে জানো? আমি দেখেছি, মাঝে মাঝে প্র্যাকটিস করে তখন দৌড়ে গিয়ে ছাদে ওঠে। তাছাড়া বর্ষার সময় বাঙ্কারে ছাদ ভালো নাই, কেউ থাকে না বললেই চলে। দর্শক, আজ এইটুকু থাক। রাশেদের সাথে মুক্তিবাহিনীর কী সব প্ল্যান পরিকল্পনা হচ্ছে সামনের পর্বে।